ভোলে বাবা পার করিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল বস্তিতে আসবে আর সবাই ঝিলের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই ঝিল আসে আর ঝিলকে দেখে সবাই খুব খুশি হয় ও বন্ধুরা। আর তখন বলে যে ঝিল তুই আসলি, তুই একা কেন? আর কই? তখন বলে আর কে আসবে আমার সঙ্গে, আমি একা এসেছি। তখন বলে তুই ভালো আছিস তো? হ্যাঁ আমি খুব ভালো আছি। তখন মেনকা মাসি বলে আরে ঝিল একটা কথা বলবো তো? কি? ব্যাগটা তো দেখে মনে হলো বড় সড়ো একটা ভারী ব্যাগ, মনে হচ্ছে জামা কাপড় গুছিয়ে কি একেবারে চলে এসেছিস? তখন ঝিল বলে কেন গো, আমি একেবারে আসিনি তো, দুবার এসেছি, তাহলে তোমার কি? আমি তো তোমার ঘাড়ে বসে বসে খাবো না, আর তোমার টাকা তো আমি খাই না, তুমি বরং আমার বাবার টাকাতে খাও। আর কতদিন ধরে এভাবে খাবে গো? বরং তুমি এই বস্তি থেকে চলে যাও। কবে তুমি এই বস্তি থেকে যাবে তুমি বলো তো? তখন ওর মেনুকা মাসি বলে শোন ঝিল, একটা কথা বলি, হ্যাঁ বড় বড় মোটামুটি চ্যাটাং চ্যাটাং না কথা বলিস না। এই চ্যাটাং চ্যাটাং কথার জন্যই হয়তো শ্বশুরবাড়ি থেকে একেবারে তাড়িয়ে দিয়েছে। কেউ তো শ্বশুরবাড়ির লোক পছন্দ করে না, এই কারণে হয়তো জোর জবরদস্তি বিয়েটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু বিয়েটা টিকে রাখতে পারলি না। তখন ঝিলের বন্ধুরা বলে আচ্ছা মেনুকা মাসি তুমি এভাবে কেন বলো গো? তুমি ভালো করে কথা বলতে পারো না মেয়েটার সঙ্গে? তখন ও বলে ছাড়, ও আবার কবে থেকে ভালো করে কথা বলতে, তাই বলছি ওর কথা কোনো পাত্তা দিস না। তখন যে ওর মা বলে আচ্ছা আজ তো অষ্টমঙ্গলা, জামাই আসবে না? তখন বলে জামাই কোথায় আসবে মা, এখানে আসবে না, ওনার খুব কাজ। তখন বলে চল ভিতরে চল, ওর কথা পাত্তা দিস না কো। আর ওর কথা পাত্তা বা দিবি কেন? ও কে হয় এমন? আর ওর বন্ধুদেরকে বলে তুই কি যাবি ওদের সঙ্গে ভিতরে? যদি যাস তোরা তাহলে চল। আর একটা কথা বলি তোদেরকে, হ্যাঁ ওই মেনুকার কথা না পাত্তা দিস না, হ্যাঁ এতদিন ধরে আমরা পাত্তা দিতাম তাই ও নিজেকে খুব কিছু মনে করে। একটা কথা বলি, হ্যাঁ আমার যাওয়ার যোগ্য জায়গা থাকতো তাহলে আমি অনেক আগে চলে যেতাম। ও আমার জীবনটা নষ্ট করেনি রে, আমিও তো জীবনটাকে নষ্ট করেছি। আর যাবোই বা কোথায় বল? এই বস্তি ছেড়ে তো আর এক বস্তিতে গিয়ে উঠতে হবে নাকি, তাই যাচ্ছি না। তখন মেনুকা বলে যে শুনছিল এত বড় বড় না কথা বলিস না। তখন ঝিলের মা বলে শোনো মেনুকা দিয়ে একটা কথা বলি, এতদিন কিছু বলতাম না, চুপ করে সহ্য করতাম, তার কারণ হচ্ছে তুমি আমাকে বলতে, আর এখন তুমি আমার মেয়েদের দিকে আঙুল তুলছো, তাই আমি চুপ করে তোমার কোনো কথা শুনবো না। হ্যাঁ তাই বলছি বেশি কথা না বলে এখান থেকে চলে যাও। আর তখন ঝিলের দিদি বলে মেনুকা মাসির তো বেশি কথা বরাবরই, বাবার টাকা খায় আমাদেরকে বলে। তখন বলে তোর বাবাকে না আমি ডেকে নিয়ে যাই না ঘরের ভিতরে, তোর বাবা আমার ঘরের ভিতরে চলে যায়, আমার দরজা খোলা থাকে, আমার দরজা খোলা থাকতে পারে, যায় কেন? তোর বাবাকে পারলে আটকে নিস, এসব বলে। তখন ওর মা ওদেরকে নিয়ে ভিতরে চলে যায়। আর ভিতরে যাওয়ার পরে বলে দেখছিস কীরকম করে মেনুকা কথা বলছে? তখন ও বলছে ছাড় ওদের কথা। তখন ঝিলের বন্ধুরা বলছে আরে ঝিল তুই বড়লোক বাড়িতে বিয়ে হয়ে সত্যি তুই পাল্টে গেছিস। তখন ঝিল মনে মনে বলে না রে, আমি কিছু পাল্টাইনি, আমার শরীরটা পেরে উঠছে না, আমার শরীরটা সত্যি খুব খারাপ। তখন ঝিল বলে কেন রে, আমাকে দেখে এরকম মনে হয়েছে আমি পাল্টে গেছি তাই? তখন বলে না এমনি বলছি। তখন ওর মা আসার বলে ঝিল একটা কথা বলবো, জামাই আসবে না কো? তখন ও বলে জামাই? কোন জামাই আসবে? তুমি জানো না এসব বিয়েতে আমি মানি না কো? তখন ঝিলের মা বলে মানি না বললে হবে, ওর সঙ্গে তোর বিয়ে হয়েছে তাই তোকে মানতে হবে, সবসময় এরকম কেন কথা বলিস? তখন ঝিল উঠে গিয়ে জামা বের করতে গেলে বন্ধুরা বলে আমাদের তো বিকালে প্রোগ্রাম, তুই যাবি না? আর সেখানে সাক্ষ্য স্যারকে ইনভাইট করবি না? করব, আমি নিজে থেকে আমরা ফোন করব। তখন বলে না ফোন করিস না, ফোন করে ইচ্ছে থাকলে মুখ খাবি, আর মুখ খাওয়া ভালো লাগলে খাবি। তখন বলে দেখছো তোমার মেয়ে আমাদেরকে বারণ করছে তোমার জামাইকে ফোন করতে। তখন ওর দিদি বলে না না ফোন কর। এদিকে সাক্ষ্য পেশেন্ট দেখে, আর পেশেন্ট দেখা হয়ে গেলে পেশেন্টটা ঘর থেকে বেরিয়ে চলে যায়। আর চলে যাওয়ার পরে তখন সাক্ষ্য কেবিনে বসে থাকলে ঝিলের বন্ধু ফোন করে। আর তখন বলে আমি স্যার চিনতে পারছেন না? তখন বলে আমিটা কে? আমি ঝিলের বন্ধু গো, তো আমাকে কেন ফোন করেছো? তখন বলে না মানে ঝিল আপনার সঙ্গে কথা বলতো তাই। ঝিল বল। তখন ঝিল বলছে আমি তো বারবার করে বললাম ফোন করিস না কো, ফোন করার কোনো দরকার নেই, তারপরও ফোন করলি আমাকে দিতে আসছিস, নে মুখ খা। আর এখন আমাকে দিচ্ছিস কেন? আমি কোনো কথাবার্তা বলতে পারবো না, আমার কথা বলার দরকার নেই, এখন তুই বল। তখন ও বলে যে কি না মানে আমি ফোন করেছিলাম, আমাদের এখানে পাড়াতে একটা প্রোগ্রাম আছে তো, আর যদি আপনি আসতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো, ওখানে ঝিল গান গাইবে তাই তাই বলছিলাম। তখন সাক্ষ্য বলে কি বললে? ঝিল গান গাইবে? ওকে আমি বলিনি ওর বেড রেস্টটা। তখন ঝিলের বন্ধুরা বলে কেন স্যার বেড রেস্ট কী হয়েছে ওর? ও তো আমাদেরকে কিছু বলে না, আমরা তো জানি না খোঁজে ওর কী হয়েছে না হয়েছে। তাছাড়া আমরা তো প্রোগ্রামে গান করবো বলে কিছু অ্যাডভান্সও নিয়ে রেখেছি। তখন সাক্ষ্য বলে কত টাকা অ্যাডভান্স নিয়েছো আমাকে বলো। তখন ওর বন্ধুরা বলে দেখুন স্যার আপনার অনেক টাকা আছে, হ্যাঁ তাই বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমরা সবাই দিতে পারি না কো। তখন সাক্ষ্য বলে এত কিছু আমি বুঝি না, কিন্তু ও সত্যি খুব অসুস্থ, ওর বেড রেস্ট দরকার, তবুও ও গান গাইতে যাবে, তুমি ওরা ওদেরকে বলে দাও।
তখন বলে স্যার আপনি একবার বলে দেন না। তখন সাক্ষ্য বলে যে আমার সময় নেই, আমি রাখছি বলে রেখে দেয়। আর ওখানে বসে ভাবতে থাকে ওই গান করার জন্য ওখানে কেটে গিয়েছে, ওকে নিজেও জানে না যে ওর শরীরটা কতটা অসুস্থ। ও মা, আজকে তোর ব্লাড টেস্ট করতে হতো। তখন একটা নার্সকে ডাকায় আর আসলে বলে কী হলো স্যার, ডেকেছেন? তো হ্যাঁ, আপনি এখানকার যারা ব্লাড টেস্ট করে তারা কি এসেছে? তো হ্যাঁ এসেছে, তো এখনই ঝিল চ্যাটার্জি বাড়িতে পাঠিয়ে দেন। তো নার্সটা বলে ঝিল চ্যাটার্জি মানে ওই বস্তিতে? তখন সাক্ষ্য বলে বস্তিতে থাকে না রাজপ্রাসাদে থাকে এটা আপনাকে দেখতে হবে না, ঝিল চ্যাটার্জির ব্লাড টেস্ট করতে বলেছি, সেখানে আপনি পাঠিয়ে দেন। তো নার্সটা বলে ও আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। অন্যদিকে ঝিলেদের প্রোগ্রাম শুরু হয় আর ঝিল সে স্টেজে গিয়ে বসে। আর তখন ওখানে অ্যানাউন্স করারে বলে যে এখানে সবাই বড় বড় গায়িকারা হয়তো গান করতে আসতে পারবে না, কিন্তু সাধারণ ছেলেমেয়েরা এখানকার গান করে। আর আমাদেরই এখানে একটা গান করবে বেঁচে থাকা লড়াইয়ের গান, তাই এসেছে, কিন্তু ওই গান তো এখানে চলবে না। তাই ওদেরকে একটা সুযোগ দিয়েছি, যদি ওরা রবীন্দ্রসঙ্গীত করতে পারে তাহলে ওরা গাইতে পারে, কিন্তু ওরা নিজে থেকে রাজি হয়েছে ওরা রবীন্দ্রসঙ্গীত গান করবে বলে। আর আমাদের এই অনুষ্ঠান করার জন্য অনেক টাকা পয়সা লাগে, কিন্তু আমরা তো একা দিয়ে করতে পারবো না, তাই এখানকার একটা মানুষ আমাদেরকে এখানে টাকা দিয়েছে, অনেক টাকা। তো সেই মানুষটা কিন্তু তার নাম বলতে বারণ করেছে, তা আপনাদের সামনে বলতে পারছি না। তখন দর্শকরা বলছে কে স্যার, কে, বলুন না বলুন না। তখন বলেন না, আমি কথা দিচ্ছি তাকে নামটা বলবো না, তাই তো নামটা বলছি না। এদিকে বস্তির একটা ছেলে বলে ও ঝিলের মাকে, ওটা হচ্ছে কি যে তোমার জামাইয়ের গাড়ি না, দেখো কত বড় বস্ত বড় গাড়িতে ও এসেছে নাকি। এদিকে সাক্ষ্য মনে মনে ভাবে ওই লোকটার এত কিছু বলার কী ছিল, আমি বারবার করে বলেছিলাম তো ইঙ্গিত দেওয়া কী ছিল, না ওকে আরেকবার শাসিয়ে দিতে হবে, নাহলে আমি ঝিলের কাছে ধরা পড়ে যেতে পারি, এসব বলে। এদিকে ঝিল আর বন্ধুরা বলে আমাদেরকে স্পন্সর করছে কে, আমাদেরকে তো কখনো এটা করেনি কো। তখন ঝিল বলে যদি কখনো দেখতে পায় তাহলে তার 500 একটা প্রণাম করব। তোর বন্ধুরা বলে হ্যাঁ রে, আমরা সবাই মিলে 500 একটা প্রণাম করব। তখন বলে ঠিক আছে। এদিকে আবার অ্যানাউন্স করতে শুরু করে যে এবার সবাই আপনারা রেডি হবেন, আর তার আগে একজনকে ডেকে নেব আমাদেরই ক্লাবের সিকিউরিটিকে, এসব বলে। এদিকে ঝিল আর ঝিলের মা দাঁড়িয়ে থাকে আর ওর দিদি। তখন বলে আচ্ছা আমরা কি ঝিলের গান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? তো হ্যাঁ। তখন ওদের পাড়ায় একটা ছেলে বলে যে কি যে একটু দেখো না, ওর বাড়ির লোক তো কেউ আসেনি, কিন্তু হয়তো ওর সাক্ষ্য স্যার এসছে, এরকম তো হতে পারে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভুল করে